মেঘের ওপর মেঘ করেছে, রঙের ওপর রং, মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজলো ঢং ঢং। দেখুন, মেঘের গুরুগুরু তো ছিলই, আজ গণতন্ত্রের উৎসবের ঘণ্টাও বেজে গেল একেবারে আনুষ্ঠানিকভাবে। 8 দফায় ভোট হচ্ছে আমাদের রাজ্যে, শুরু হচ্ছে 27শে মার্চ। আর নবান্নের নৌকোর হালটা কারা ধরছে সেটা স্পষ্ট হবে 2রা মে ভোট গণনার দিন। নির্বাচনী নির্ঘণ্ট নিয়ে প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, কাকে সুবিধে করে দিচ্ছে নির্বাচন কমিশন? নরেন্দ্র মোদী ও অমিত শাহ কি সব ঠিক করে দিচ্ছেন? পাল্টা শ্রমিক ভট্টাচার্য বলছেন, রাজ্যে তৃণমূল যেভাবে ভোট পরিচালনা করে সেইভাবে নির্বাচন কমিশনকেও পরিচালনা করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই অনুষ্ঠানেই আপনাদের দেখাবো সি ভোটারের স্ন্যাপ পোল। তবে শুরুতেই দেখাবো পশ্চিমবঙ্গে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করলো নির্বাচন কমিশন। দেখুন, বেজে গেল ভোটের বিউগল। আনুষ্ঠানিকভাবে ভোট যুদ্ধের ঘোষণা হলো। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট শুরু হচ্ছে 27শে মার্চ, শেষ হবে 29শে এপ্রিল। ফল ঘোষণা হবে 2রা মে। 1 মাস ধরে ভোট হবে মোট 8 দফায়। এগুলো কি নরেন্দ্র মোদী আর অমিত শাহ কোথায় হয়েছে? এখানে 23 দিনের ফুটবল গ্রাউন্ড, 23 দিনের খেলা খেলবেন? আমাদের যা আসে না, এই খেলাতেও আমরা বলছি আপনাদের হেলে ভূত করে দেবো। গণতান্ত্রিক পরিসরে প্রত্যেক মানুষ নিজের মতাধিকার প্রয়োগ করে নতুন সরকার গঠন করবেন। বাংলার বিধানসভায় মোট আসন 294। তার মধ্যে 27শে মার্চ প্রথম দফায় 30টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। এর মধ্যে 23টি আসনই রয়েছে জঙ্গলমহলে। 1 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট দেবেন 30টি বিধানসভা আসনের ভোটাররা। তৃতীয় দফায় 31টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে 6 এপ্রিল। চতুর্থ দফায় 44টি বিধানসভা আসনে ভোট হবে 10 এপ্রিল। 17 এপ্রিল পঞ্চম দফায় ভোট হবে 45টি বিধানসভা কেন্দ্রে। 22 এপ্রিল ষষ্ঠ দফায় ভোট দেবেন 43টি বিধানসভা কেন্দ্রের ভোটাররা। সপ্তম দফায় 36টি বিধানসভা আসনে ভোট হবে 26 এপ্রিল এবং শেষ তথা অষ্টম দফায় 35টি আসনে ভোট হবে 29 এপ্রিল। মূলত জঙ্গলমহল দিয়ে শুরু হচ্ছে এবারের বাংলার ভোট যুদ্ধ। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, এবারও বেশ কিছু জেলায় পৃথক দিনে ভোট হবে। 27শে মার্চ প্রথম দফায় ভোট হবে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের একাংশে। ভোট হবে ঝাড়গ্রামেও। 1 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হবে বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব মেদিনীপুরের বাকি অংশে এবং দক্ষিণ 24 পরগনার একাংশে। 6 এপ্রিল তৃতীয় দফায় ভোট হবে হাওড়া, হুগলির একাংশে এবং দক্ষিণ 24 পরগনার দ্বিতীয়াংশে। 10 এপ্রিল চতুর্থ দফায় ভোট হবে হাওড়া, হুগলির বাকি অংশে এবং দক্ষিণ 24 পরগনার বাকি অংশে। চতুর্থ দফায় ভোট দেবেন আলিপুরদুয়ার ও কোচবিহারের বাসিন্দারাও। 17 এপ্রিল পঞ্চম দফায় উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমানের একাংশে ভোট হবে। ওই দিনেই ভোট দেবেন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির ভোটাররা। 22 এপ্রিল ষষ্ঠ দফায় ভোট হবে উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমানের বাকি অংশে। ওই দিন ভোট হবে উত্তর দিনাজপুরেও। 26 এপ্রিল সপ্তম দফায় ভোট হবে মালদা, মুর্শিদাবাদের একাংশে। ভোট হবে পশ্চিম বর্ধমান, দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ দিনাজপুরেও। 29 এপ্রিল শেষ দফায় ভোট হবে মালদা, মুর্শিদাবাদের বাকি অংশে। ভোট দেবেন বীরভূম ও উত্তর কলকাতার বাসিন্দারাও। আর একই জেলায় একাধিক দফায় ভোট নিয়েই ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিয়ে পার্ট 1 পার্ট 2 শেখাচ্ছে। একটা ডিস্ট্রিক্টকে ভাগ করে তাকে আবার পার্ট 1 পার্ট 2 করছে, কাকে সুবিধা করে দেওয়ার জন্য। দক্ষিণ 24 পরগনা জেলায় যেহেতু আমাদের জোর বেশি, সেখানে 3 দিনে ইলেকশন করছে। বাঁকুড়া পার্ট 2, পশ্চিম মেদিনীপুর পার্ট 2, পূর্ব মেদিনীপুর পার্ট 2। তিনি অনেকগুলি বিভাজনের কথা বলেছেন, কারণ তৃণমূলের রাজনীতি বিভাজনের রাজনীতি, আমাদের রাজনীতি সমন্বয়ের রাজনীতি। 93% আসনে পঞ্চায়েত নির্বাচনে যে দক্ষিণ 24 পরগনায় প্রার্থী দিতে পারেনি, আজকে সেই দক্ষিণ 24 পরগনাকে আমি তো মনে করি 4 বারে যদি ওখানে ভোটটা হতো তাহলে সেটা অবাধ করা যাবে কিনা সেটা ভবিষ্যৎ। তাৎপর্যপূর্ণভাবে এবার ভোটের দফা বাড়ল বাংলায়। 2016 বিধানসভা নির্বাচনে 7 দফায় ভোট হয়েছিল বাংলায়। 2019-এও ভোট হয়েছিল 7 দফায়। আর এবার ভোট হবে রেকর্ড 8 দফায়। West Bengal, 8 phases. Counting shall be done on 2nd May 2021. করোনা আবহে বিহার বিধানসভা নির্বাচনে বাড়ানো হয়েছিল ভোট কেন্দ্রের সংখ্যা। বাংলায় ভোটের ক্ষেত্রেও একই পথে হাঁটল নির্বাচন কমিশন। 2016 বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বুথ সংখ্যা ছিল 77,413। এবার তা 31% বেড়ে হলো 1,01,916। কোভিড পরিস্থিতির জন্য ভোটদানের সময়ও বাড়ানো হলো 1 ঘন্টা। বিজেন্দ্র সিংহ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি চেস ক্লক ফরম্যাটে যাব, কিন্তু তার আগে
সাধারণ দর্শকদের জন্য একটা ঘোষণা। এই মুহূর্তে এবিপি আনন্দের যে স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, লোয়ার থার্ড নিচের টিকারে, তাতে আগামী 24 ঘন্টায় টানা একদিন এই রাজ্যের 294টা কেন্দ্রের নাম আমরা লিখে দিচ্ছি, এবং সেই বিধানসভা কেন্দ্রে ঠিক কোন দিন ভোট। অনেকেই বুঝতে পারছেন না, যেহেতু জেলা 2 ভাগ বা 3 ভাগে ভাগ হয়েছে, তার কেন্দ্রের ভোটটা, একজন ভোটার তিনি কবে ভোট দিতে যাবেন। আগামী 24 ঘন্টায়, আগামী একদিন ধরে এবিপি আনন্দের এই লোয়ার থার্ড টিকারে একেবারে স্পষ্ট করে 294টা বিধানসভা কেন্দ্রের কেন্দ্রওয়ারি হিসেবে কেন্দ্র ধরে ধরে আমরা দেখাচ্ছি কবে আপনার কেন্দ্রে আপনি ভোট দিতে যাবেন। আমি এবার সরাসরি অনুষ্ঠানে আসবো জয়প্রকাশ মজুমদারের কাছে চেস ক্লক ফরম্যাটে। জয়প্রকাশ দা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দক্ষিণ 24 পরগনায় আমরা শক্তিশালী, সেই জন্য 3 ভাগে ভাগ করা হয়েছে। নির্বাচন কমিশনকে বলছেন যে বিজেপির চোখ দিয়ে বাংলাকে দেখবেন না। স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে বলছেন ক্ষমতার অপব্যবহার করবেন না। আর আপনাদের বলছেন হারিয়ে ভূত করে দেবো। আপনার সময় শুরু এখন। না, কোন জেলায় কে শক্তিশালী সেই হিসেবে কি নির্বাচন কমিশন দিন ঠিক করবে? এটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে সংবিধানের শপথ নিয়ে কী রকমের আবদার যে আমরা এই জেলায় শক্তিশালী, সুতরাং আমাদের মত নিয়ে সেই দিনকার ভোট করতে হবে। এটা ঠিক বোধহয় বলেননি। এটা হচ্ছে অনেকটা হতাশার বাণী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় আজকে আমরা শুনতে পেলাম। কারণ এর আগে তিনি বামফ্রন্টের সময় বারবার বলেছেন যে অনেক দফায় ভোট করতে, এমনভাবে ভোট করতে যাতে মানুষ অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে পারে। আর আজকে পাল্টে গেছে পথটা, বদলে গেছে মতটা। যেহেতু গতবার হলো 7 দফায় ভোট, এবার 8 দফায়, তার জন্যে এত হতাশা আর এত কেন বিড়ম্বনা আমরা বুঝতে পারছি না। আপনি শুরু করেছিলেন সুমন যে মেঘের ওপর মেঘ করেছে। আমরা তো দেখতে পাচ্ছি মেঘের কোলে রোদ হেসেছে। আমাদের মত হচ্ছে মেঘের কোলে রোদ হেসেছে। সাধারণ মানুষ দেখতে চাইছে যে তারা কি ভোট দিতে পারবে নিশ্চিন্তে। আগেই তো বলে দেবে না কেউ যে কার্ডটা দাও তা আর ভোটটা আমরা দেব। যেভাবে অনুব্রত মণ্ডল বলছেন যে ভয়ঙ্কর খেলা হবে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন খেলা হবে। মানুষের অধিকার, গণতান্ত্রিক অধিকার, ভবিষ্যৎ ঠিক করার অধিকার, তাকেও আজকেও বললেন খেলা হবে। এটা কি খেলা? মানুষের এখনো আশঙ্কা, কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই 125 কোম্পানি ঢুকে গেছে বাংলায়। না না, আরো ঢুকবে। কারণ নির্বাচন কমিশনের দায়িত্ব একটাই, সাধারণ মানুষের অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন। প্রত্যেকটা মানুষ, আমরা বিজেপির থেকে বলি নিজের ভোট নিজে দাও। বলুন তো তৃণমূলের একজন এখানে প্রতিনিধি আছে এই কথাটা রিপিট করতে পারবে? গণতন্ত্রের মূল মন্ত্র নিজের ভোট নিজে দাও। মমতা বন্দ্যোপাধ্যায় রিপিট করতে পারবেন? সেই সাহস আছে? পারছেন না। শুধু কেন্দ্রকে গালাগালি দিলে হবে না, পশ্চিমবঙ্গের মানুষের ভোটের অধিকারকে নিশ্চিন্ত করার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়েরও। ধন্যবাদ আপনাকে। আমি সমীর চক্রবর্তীর কাছে যাব। সমীর দা, রিপিট করতে পারবেন না বলছেন জয়প্রকাশ মজুমদার। নিজের ভোট নিজে দাও, এইটা তৃণমূল এই শব্দবন্ধ নাকি উচ্চারণও করতে পারবেন না, হতাশা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন অন্য। সেটা হচ্ছে 2011-তে 6 দফায় এই রাজ্যে ভোট হয়েছিল, প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল। আপনারা ক্ষমতায় এসেছিলেন 34 বছরের বামফ্রন্টকে সরিয়ে। আমি বলছি 6 দফায় হয়েছিল। 2016-তে 7 দফায় হয়েছে, 19-এ 7 দফায় হয়েছে। আমি বলছি যে এখন 8 দফায় হলে এতটা আপত্তি কেন? সমীর চক্রবর্তীর সময় শুরু এখন। দেখুন, আমি প্রথমেই নির্বাচন কমিশনের ওপর সম্পূর্ণ তাদের শ্রদ্ধা জানিয়েই বলছি যে কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী এবং দলের নেত্রী হিসেবে তিনি বলেছেন, আমি তাকে সম্পূর্ণ সমর্থন জানাই। তার কারণ, সুমনবাবু, আপনি যদি 2019 সালের লোকসভার নির্বাচনের ফলাফলটা একটু বার করেন বিধানসভা ওয়ারি, তাহলে দেখবেন যে দক্ষিণ 24 পরগনাকে 3 ভাগে ভাগ করা হয়েছে এইবারের নির্বাচনে। একটা অভূতপূর্ব ঘটনা। এবং আপনারাই বাধ্য হচ্ছেন, তার কারণ সারা পশ্চিমবাংলার মানুষ বিভ্রান্ত, তারা জানেই না কবে কোন দিন তারা ভোট দিতে পারবেন, যার জন্য 24 ঘন্টা ধরে আপনাদের দেখাতে হচ্ছে টেলিভিশনের পর্দায় যে কোথাকার কোন কেন্দ্রের মানুষ কবে ভোট দিতে যাবেন। যে কথাটা বলছিলাম শুরুতেই, দক্ষিণ 24 পরগনায় 31টা বিধানসভা আছে আসন। 2019 সালের লোকসভা নির্বাচনে ওখানে 4টে লোকসভাতেই তৃণমূল কংগ্রেস জয়ী, 31টা বিধানসভাতেই তৃণমূল কংগ্রেস জয়ী। সেই জন্য কি 3 বারের নির্বাচন?
ঠিক একইভাবে কুচবিহার যদি দেখেন, দক্ষিণ দিনাজপুর যদি দেখেন, জলপাইগুড়ি যদি দেখেন, আলিপুরদুয়ার যদি দেখেন, দার্জিলিং যদি দেখেন, বিজেপি অভূতপূর্ব ফল করেছিল, যার জন্য এক দফায় ভোট। লক্ষ্য রাখুন এই জায়গাটা। আর দক্ষিণ 24 পরগনায় 31টাতেই তৃণমূল কংগ্রেস জয়ী, যার জন্য 3 দফায় ভোট। এ কোন রাজনীতি? ঠিকই তো বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কি নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর তৈরি করে দেওয়া বিজেপির এজেন্ডার পথে হাঁটছে ভারতীয় নির্বাচন কমিশন? আমার প্রশ্ন এটা। সাথে সাথে আমি আপনাকে বলি, যে কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে পশ্চিম বাংলায় 23 দিন ধরে তারা খোলা মাঠে খেলতে চাইছেন, লক্ষ্য করুন সারা ভারতবর্ষের অন্য যে 4টে রাজ্যে নির্বাচন হচ্ছে 6 এপ্রিলের মধ্যে ভোট শেষ, তারপরে 23 দিন ধরে তারা পশ্চিম বাংলায় বাদবাকি যে 6টা পর্বের নির্বাচন রয়েছে 10 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত, সেখানে তারা গোল করার জন্য আসছেন, মানুষ হারিয়ে ভূত করে দেবে। বেশ, আমি জয়প্রকাশদার কাছে যাব। তার আগে সমীরদার কাছে একটাই সংশয়, সেটা হচ্ছে যে জঙ্গলমহলে লোকসভা ভোটের 19-এর নিরিখে বিজেপির ফল ভালো হয়েছিল, সেখানেও তো 2 দফায় হচ্ছে। তো শুনুন, সেখানে যদি আপনি দেখেন, আমি এই উত্তরটাও দিচ্ছি যে সেখানেও কিন্তু ভাগ করেছেন ওরা, এবং ভাগ করেছেন মানে দেখুন, যদি আপনি 2016 সালের নির্বাচন দেখেন, আমি তালডাংরা থেকে নির্বাচিত, জঙ্গলমহলের মধ্যে তালডাংরা বিধানসভাকে এবার সেকেন্ড ফেজে ফেলে দিয়েছে বাঁকুড়ার। আমার প্রশ্নটা ছিল 19-এ জঙ্গলমহল, যেখানে এত ভালো রেজাল্ট পুরুলিয়া বাঁকুড়া তো ভাগ না, তার কারণ আপনি যদি দেখেন যে ঠিক সেইভাবেই আলিপুরদুয়ার ভাগ হয়েছে, জলপাইগুড়ি ভাগ হয়েছে, কুচবিহার ভাগ হয়েছে, দার্জিলিং ভাগ হয়েছে, বলুন না দক্ষিণ দিনাজপুর ভাগ হয়েছে। একটাই বক্তব্য, বিজেপির তৈরি করে দেওয়া একটাই বক্তব্য যে ভাগ হলে জিততে পারবো না, ভাগ না হলে জিততে পারবো, এটা কোনো পলিটিক্যাল বক্তব্য হতে পারে না। আমার বলে দিই, আমরা বলে নিই, আর একটা আমার প্রশ্ন, এক্ষুনি যে সমীর বাবু বললেন মানুষ বিভ্রান্ত, কবে কি ভোট জানতে পারবে কি জানতে পারবে না, এই নিয়ে বলেন। আমার কথা যে চলুন না, চলুন না, আমরা সবাই মিলে মানুষকে বলি আপনার বিধানসভায় এই দিন ভোট, নিজের ভোট নিজে দেবেন, যাকে ইচ্ছে ভোট দেবেন, চলুন না আমরা সবাই মিলে বলি। এইটুকুনি সাহস নিয়ে চলুন আমাদের সঙ্গে। সাধারণ মানুষকে জানানোর দায়িত্ব কবে ভোট, এবং তাদের আশ্বস্ত করার দায়িত্ব আমাদের, এবং নির্বাচন কমিশন যে নিজের ভোট নিজে দেবেন, যাকে ইচ্ছে ভোট দেবেন। চলুন গণতন্ত্রের উৎসব করি। যে মানুষ বিভ্রান্ত, এই কথা আমি বলিনি, আমায় মিসকোট করবেন না। আমি বলেছি গোটা মাস ধরে, না আপনাকে বলছি না, আমি সমীর বাবু বলেন বিধানসভা কেন্দ্রে একজন মানুষ কবে ভোট দিতে যাবেন, এটা একেবারে স্বচ্ছতা স্পষ্টতার সঙ্গে মানুষের সামনে তুলে ধরার জন্য আগামী 24 ঘন্টায় এই টিকারটা খুলে দিয়েছিলাম। আমি আমার পরের বক্তার কাছে যাব। আমাকে একটু বলতে দিন। হ্যাঁ সমীর বাবু, যেটা আমার বক্তব্য, আমি শুধু জয়প্রকাশের প্রশ্নের উত্তরে একটা বলি। গত লোকসভা নির্বাচনের পরে 3টে বিধানসভা কেন্দ্রে তার 4 মাসের মধ্যে উপনির্বাচন হয়েছিল। সেই 3টে উপনির্বাচন হয়ে যাওয়ার পরে তখনও গণনা হয়নি। খবরের কাগজ আনন্দবাজার পত্রিকাতে পড়েছি যে মুকুল রায় এবং দিলীপ ঘোষ গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রিপোর্ট দিয়েছিলেন, বিজেপির নেতা তাকে রিপোর্ট দিয়েছিলেন 3টে কেন্দ্রেই বিজেপি বিপুল ভোটে জিতছেন, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হয়েছে। ফল যখন বেরোলো বিজেপি ভুলন্টিত, প্রত্যেকটা জায়গায় চিন্তা করছেন আমি পরের বক্তার কাছে যেতেই হবে। বিশ্বনাথ চক্রবর্তী, আমি বলছি বিশ্বনাথ দা, বিহার আমাদের বাঙালির একটা উন্নাসিক ধারণা, যে আমার মার্জনা করবেন অনেকেরই, যে বিহারে বাহুবলী শাসন, বিহারে অনেক কিছু হয়, আইন শৃঙ্খলা পক্ষে মারাত্মক। বাংলা বিহারের থেকে অনেকটা ভালো জায়গায় আছে। বিহারে 243টা আসন, মাওবাদী অধ্যুষিত একটা বড় এলাকা আছে। 2020-তে ভোট হলো এবং 243টা আসনে ভোট হলো, ঘটনাবিহীন ভোট। শুধু সেখানেই নয়, 2019-এর লোকসভা বিশ্বনাথদা বহুবার স্টুডিওতে আলোচনা হয়েছে, একটা ঘটনা ঘটেছিল, সেটা থাপ্পড় মারার ঘটনা। তাও এক রাজনৈতিক দলের ক্যাডার আরেকজনকে মেরেছেন তা নয়, একটি বাঁদর এসে একজন ভোটারকে প্রহার করেছিল। এই হচ্ছে একমাত্র ঘটনা। তামিলনাড়ুতে যদি আসি, 234টা বিধানসভা কেন্দ্রে একদিনে ভোট হচ্ছে। কেরলে 140টা বিধানসভা কেন্দ্রে এক দফায় ভোট হচ্ছে। পশ্চিমবঙ্গ 6 থেকে বেড়ে 7, 7 থেকে বেড়ে 8। কোন দিকে যাচ্ছে? আপনার সময় শুরু এখন।
দেখুন, এটা দুর্ভাগ্যের, মানে যে দিন যত বাড়ছে দফা তত বাড়ছে, মানে সময় যত বাড়ছে দফা তত বাড়ছে। তার কারণ রাজনীতির হিংসাটাকে অস্বীকার করতে পারি না। মানে আমার কাছে খুব আয়রনি লাগে, একদিকে আমরা দফা কেন বাড়লো সেটা প্রশ্ন তুলছি, আবার আরেক দিকে প্রতিনিয়ত রাজনৈতিক হিংসা যে পশ্চিমবাংলায় হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি, চাক্ষুষ করতে পারছি। ধরুন 2016 বিধানসভা নির্বাচনের পরে তো আমরা প্রমাণ করতে পারতাম আরেকবার যে 2018 পঞ্চায়েত নির্বাচনটাকে মানে নিরপেক্ষভাবে করে, মানে হিংসা সন্ত্রাস মুক্ত করে পঞ্চায়েত নির্বাচন একমাত্র স্টুডিওর মধ্যে থাকতে থাকতে আপনার 18টা লাশ পড়ে গেল, একদিনে 18টা লাশ পড়ে গেল। এবং সারা পঞ্চায়েত নির্বাচনে যদি আগে পিছনে নিয়ে বোর্ড গঠন পর্যন্ত দেখেন 100 লোকের লাশের উপর নির্বাচনটা হয়ে গেল। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা তো প্রমাণ যতবার পরীক্ষা দিচ্ছি ততবার ফেল করছি, যতবার পরীক্ষা দিচ্ছি ততবার ফেল করছি। এবং এই প্রশ্নটা কিন্তু আমার একটা বৃহত্তম প্রশ্ন থাকবে। জ্যোতিবাবু বলেছিলেন যে বাইরের রাজ্য থেকে তো আর, বাইরের গ্রহ থেকে তো আর ভোটার আসবে না। যদি ভোটার পশ্চিমবাংলার হয়, আমার যদি আস্থা থাকে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আমি প্রথম থেকে ইলেকশন কমিশনকে প্রতিপক্ষ হিসাবে ধরবো কেন? আমি কিন্তু আজকে এক্সপেক্ট করেছিলাম, আপনার স্টুডিওতেও আমি শুরুতে বলেছিলাম যে আমরা সকলে মিলে ওয়েলকাম করব, এবার একটা পরীক্ষা দিয়ে পাস করব। এবার পশ্চিমবাংলাবাসী পাস করবে। কি পাস করবে? যে বিহার যদি পারে, গুজরাট যদি পারে, মহারাষ্ট্র যদি পারে, পশ্চিমবাংলাও পারুক, যে একটা শান্তিপূর্ণ নির্বাচন করে পশ্চিমবাংলা প্রমাণ করুক এবং সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে এই এক সুরে কথা বলুক। কিন্তু শুরুর থেকে আমি যেটা দেখতে পাচ্ছি যে ইলেকশন কমিশনকে একটা প্রতিপক্ষ করো, ইলেকশন কমিশনকে একটা শত্রু হিসাবে দেখো, যেন বহিরাগত ইলেকশন কমিশন না। আপনার বহিরাগত তত্ত্বটা রাজনীতিতে গুরুত্বপূর্ণ হতে পারে। ইলেকশন কমিশনের একমাত্র কন্ডিশন হলো ফ্রি ফেয়ার ইলেকশন, প্রত্যেকটা মানুষ যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে, সেটাই তার লক্ষ্য। আসুন, আমি নাগরিক হিসাবে অ্যাপিল করব, ভোটের দিন যদি আমাদের সন্ত্রাসের ছবি দেখাতে না হয়, ভোটের দিন যাতে বুথ থেকে ইলেকশন এজেন্টকে তাড়িয়ে দিলাম বা ওখানে বম পড়লো, এই ছবি যাতে ক্যামেরাবন্দি না হয়ে এই স্টুডিওতে সব সময় দেখা যাচ্ছে, আলোচনা করছি। চক্রবর্তী, যতবার পরীক্ষা ততবার ফেল, মানবেন? শুনতে পেলাম না, প্রশ্নটা আরেকবার করুন। যতবার পরীক্ষা ততবার ফেল কি ব্যাপারে? বিশ্বনাথ চক্রবর্তী বললেন যে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করার ব্যাপারে। না, বিশ্বনাথ বাবুকে আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি যে 234টা আসন আছে তামিলনাড়ুতে এক দফায় ভোট। তার কারণ আমি বলে দিচ্ছি তার কারণ আমি বলতে দিন না, আপনি তো বললেন, আপনি তো উত্তরটা চাইছেন। আসুন, আপনি বলুন। 20 বছরের ডেটা আমি বলে দিচ্ছি তামিলনাড়ুতে বাবু ইলেকশন দিতে দিন না, আপনি তো প্রশ্নটা করেছেন। তার কারণ হচ্ছে তামিলনাড়ু উত্তেজনা বেড়ে গেছে বুঝতে পেরেছি, কিন্তু সুমন বাবু উত্তরটা দিয়ে দিও নাকে। তামিলনাড়ু এবং কেরালাতে বিজেপির কোনো অস্তিত্বই নেই, সেই জন্য এক দফায় ভোট। দেখুন, আসামে ওরা কিন্তু কঠিন পরীক্ষার মধ্যে সরকার রাখতে হবে, 126টা আসনে 3 দফায় ভোট, যাতে ওই সিআরপি টিআরপি দিয়ে ভোটটা করিয়ে নেওয়া যায়। এই উত্তরটা একটু দেবেন মানুষকে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করেন আপনারা, জয়প্রকাশ মজুমদার। আজকে সুনীল অরোরা একটা বিশেষ মন্তব্য করেছেন। হ্যাঁ, বলুন, শোনা যাচ্ছে। সুনীল অরোরা একটি বিশেষ মন্তব্য করেছেন তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ সম্বন্ধে। তামিলনাড়ুতে 2 জন খরচের অবজারভার পাঠানো হয়েছে, তার কারণ সেখানে পয়সা করি অনেক বেশি খরচ হয়। উনি বলেছেন এটা ওখানকার সমস্যা। পশ্চিমবঙ্গে 2 জন পুলিশ অবজারভার, মৃণালকান্তি দাস এবং বিবেক দুবে, এটা পরিষ্কার বলেছেন দুটো রাজ্যের ব্যাপারে। একদম, মৃণালকান্তি দাস এবং বিবেক দুবে 2 জন পুলিশ অবজারভার এই আমাদের পশ্চিমবঙ্গের ভোট পরিচালনা করবেন। আমি দ্রুত একবার আপনাদের দেখাবো যে তীব্র অসন্তোষ, শুধু স্টুডিওতে ভাববেন না, রাজ্য রাজনীতিতে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং পাশাপাশি কংগ্রেস এবং সিপিএম। তারা কি বলছে দেখাবো। 23 দিনের খেলা খেলবেন, আমাদের যায় আসে না। এই খেলাতেও আমরা বলছি আপনাদের হেরে ভূত করে দেবো। খেলা হবে 8টা ফেজে খেলা হবে, আমরা 7টা থেকে খেলতে লাগবো। রাতেও খেলা হয়, দিনেও খেলা হয়, সব রকম খেলা হয়। খেলার মাঠ তৈরি, খেলোয়াড় তৈরি, সব রেডি। ভোটের খেলা শুরু। তৃণমূলের সঙ্গে বিজেপির, কেন্দ্র রাজ্যের 2 শাসক দলের সঙ্গে বাম কংগ্রেস জোটের। আমরা বলছি বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে বাংলার মানুষই সরকার পরিচালনা করবে। পশ্চিমবঙ্গের সঙ্গে কেরল, তামিলনাড়ু, অসম ও পুদুচেরির বিধানসভা ভোটের দিন ঘোষণা হলো। তবে এর মধ্যে যে বাংলার ভোটই সবচেয়ে হাই ভোল্টেজ তা স্পষ্ট প্রমাণ ভোটের দফা থেকেই।
কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতে ভোট হবে মাত্র 1 দফায়, অসমের 3 দফায়, আর পশ্চিমবঙ্গের রেকর্ড 8 দফায়। বাম কংগ্রেসের এক সুরে দাবি, পূর্ণাঙ্গ নিরাপত্তার জন্য যত বেশি দফা দরকার তাতে ভোট হোক। দফা যেন রফা না হয়, ভোট পর্ব সুন্দরভাবে করতে হবে। যেভাবে এখানে পঞ্চায়েত লুট হয়েছে, এখানে 2.5 বছর ধরে মিউনিসিপ্যালিটি হয়নি, তো এখানকার সরকার মানুষের ভোটকে ভয় পায়, তাই এখানে 10 দফা কেন 12 দফাতে করলে আরো ভালো হতো। কেন্দ্রের পুলিশ, রাজ্যের পুলিশ আমরা বুঝি না। নিরপেক্ষ নির্বাচন চাই এবং সুনিশ্চিত করতে হবে নির্বাচন কমিশন। কোনোভাবেই কোনো জায়গায় যেন কোনো ভীতি প্রদর্শন না হয়, প্রশাসন যেন নিরপেক্ষ থাকে। পাল্টা তৃণমূলের প্রশ্ন, শুধু বেছে বেছে বাংলাতেই কেন 8 দফায় ভোট করানো হচ্ছে? এর নেপথ্যে কোনো রাজনৈতিক কৌশল? 1 মাস 2 দিন ধরে বিভিন্ন ফেজে ইলেকশনটা হচ্ছে এবং 8 দফা, এটা মনে হয় বাংলায় কোনোদিন হয়নি। বাংলার বাইরে অন্য স্টেটে কোনোদিন হয়েছে কিনা এটা আমার ঠিক জানা নেই। ভোটের আনুষ্ঠানিক দামামা বেজে গেল, এবার আরো জোরালো যুদ্ধ। 2রা মে ভোট যুদ্ধের ফল ঘোষণা। গোপাল চট্টোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্যায় ও সনদ ঝার রিপোর্ট, এবিপি আনন্দ। রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের কাছে যাব। পঙ্কজ দা, নিঃসন্দেহে নতুন রেকর্ড, 8 দফায় ভোট, 1 মাস ধরে ভোট। নির্বাচন কমিশন বলছে আইন শৃঙ্খলার পরিস্থিতির যা মূল্যায়ন তাতে এটা জরুরি ছিল। আবার বলছি 2 জন পুলিশ অবজারভার মৃণাল কান্তি দাস এবং বিবেক দুবে এই রাজ্যের জন্য নিযুক্ত হয়েছেন। আমি পঙ্কজ দা আপনার কাছে সরাসরি প্রশ্নে আসবো যে বিরোধীদের বহুদিন ধরে অভিযোগ ছিল যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে তাদের পরিচালনার দায়িত্ব যেহেতু রাজ্য পুলিশের হাতে থাকে, নির্বাচনের দিন রাজ্য পুলিশ যেভাবে পরিচালনা করতে চায় সেভাবে তারা পরিচালিত হয়। এমনকি ভোটের দিন কেন্দ্রীয় বাহিনী মুর্শিদাবাদের দ্রষ্টব্য স্থানে গিয়ে বিশ্রাম নিচ্ছে, এই ছবিও এবিপি আনন্দে লাইভ আমরা দেখিয়েছি। এবারে নির্বাচন কমিশন বলল যে স্টেট পুলিশের নোডাল অফিসার আর সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের কোঅর্ডিনেটর জয়েন্টলি অ্যাসেস করবে সিচুয়েশনে। কত বড় পরিবর্তন বলে আপনার মনে হচ্ছে? পঙ্কজদা, আপনার সময় শুরু এখন। 2011 সালের যে ইলেকশনে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে এই রাজ্যে এসেছিলেন, দ্যাট ওয়াজ দ্য ফেয়ারেস্ট অফ অল ইলেকশনস ইন বেঙ্গল টিল ডেট। সেই ইলেকশনে একটা দৃশ্য আমার এখনও মনে পড়ছে, জলজল করছে। রাজভবনে মমতা ব্যানার্জি শপথ নিয়ে স্মিত হাসিতে দর্শকদের সঙ্গে গ্রিটিং এক্সচেঞ্জ করছেন। বিমান বসু, কমিউনে প্রতিপালিত মানুষ হওয়া প্রবীণ কমিউনিস্ট নেতা, তিনি দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে কাউন্টার অভ্যর্থনা করলেন। তো ওনার পাশে দাঁড়িয়েছিলেন ডক্টর অসীম দাশগুপ্ত। দ্যাট ওয়াজ দ্য নাইসেস্ট মোমেন্ট ইন বেঙ্গল পলিটিক্স। শিষ্টাচার, সৌজন্যের সেই যে বিগিনিংটা হয়েছিল। যোগ করি, তার পাশে বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন। এক সোফায় 3 জন বসেছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য, অসীম দাশগুপ্ত, বিমান বসু। আমি বলছি আপনাকে, মমতা ব্যানার্জি কিন্তু কাউন্টার বললেন যে বদলা নয় বদল চাই, এবং কলকাতার প্রতিটি রাজপথে মোড়ে মোড়ে রবীন্দ্রসঙ্গীত বাজতে লাগলো। এই পলিটিক্যাল কালচারটা যদি সেদিন যেটা বিমান বসু চালু করেছিলেন, যেটা মমতা ব্যানার্জি এন্ডোর্স করেছিলেন, সেটা যদি বাংলা আজকে ধরে রাখতে পারতো, তাহলে আজকে 8 দফা কেন 1 দফা ইলেকশন হতো, 1000 কোম্পানি প্যারামিলিটারি ফোর্স লাগতো না। এর জন্য নাটের গুরু হচ্ছে আমাদের এই পলিটিক্যাল দাদারা, দিদিরা, এরা হচ্ছে দায়ী। এরা কোনো গর্ব করার অধিকার এদের নেই। বাংলাকে রসাতলে দিয়েছে এরা। পলিটিক্যাল কালচারটা লোয়েস্ট জায়গাতে এই মুহূর্তে বাংলাতে আছে। আমাকে একটা কথা আপনি বলুন, যে যদি আপনার বিহার বাহুবলী রাজ্যে, যেটা আপনি বললেন যে যদি ওই রকম কদফায় ভোট হয়েছে, আমার এখানে 8 দফায় ভোট হবে কেন? আজকে যেটা বিশ্বনাথ চক্রবর্তী বললেন যে আপনার পঞ্চায়েত ইলেকশনে 100 লোক মারা গেছে, বিজেপি ডেপুটেশন দিয়ে এসছে, ডক্টর স্বপন দাশগুপ্তর ডেপুটেশন দিয়ে এসছে, 130 জনের লিস্ট ফেলে দিয়ে এসছে, ওদের 130 জন ক্যাডার মারা গেছে। এখানে 34% আসনে কেউ ভোট করতে পারেনি পঞ্চায়েতে। জাকির হোসেনকে সেদিনও প্রাণঘাতী হামলা হয়েছে। এ কোন বাংলায় আমরা বাস করছি? কেন এখানকার পুলিশের একটা অংশ দলদাস হবে? এই প্রশ্নগুলোর উত্তর কেন হোম মিনিস্টার দিতে পারছেন না? এই কালচার থেকে, এই রাহু মুক্তির থেকে আমাদের বাঁচার পথ নির্বাচন কমিশন ডেফিনেটলি দিতে পারবে না। এর উত্তর দিতে পারেন একমাত্র বাংলার মানুষ এবং বাংলার নেতা নেত্রীরা। কিন্তু এই দুর্বল বাংলা নেতা নেত্রীরা, এদের থেকে আমরা কোনো কিছু আশা করি না। বেশ, আপনি বলছেন রাহু মুক্তির পথ কোথায়? সমীর চক্রবর্তী।
আমার এখানে তো প্রথমেই পঙ্কজবাবুর কাছে প্রশ্ন। পঙ্কজবাবু আমার দীর্ঘদিনের বন্ধু, তার কাছে আমার একটা প্রশ্ন যে আপনি তো কাক তো কাকের মাংস খায় না, আপনি তো পুলিশদেরই দায়ী করে বসলেন। আপনি নিজে একজন অলমোস্ট সিনিয়র মোস্ট অফিসার ছিলেন পুলিশে, এটা আপনি করলেন কি করে? তাহলে আমার প্রশ্ন পঙ্কজবাবু, কিন্তু পঙ্কজদা তার যদি পুলিশের একটা অংশকে দলদাস তিনি মনে করেন তো তার বলার সম্পূর্ণ অধিকার আছে। না নিশ্চিতভাবে নিশ্চিতভাবে মানে আমি বলছি সমীরদা তৃণমূল কংগ্রেসে যদি কেউ খারাপ কাজ করে আমি তো আশা করবো মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন যে খারাপ কাজ হয়েছে। না সুমন বাবু, আমার প্রশ্ন হচ্ছে যে তৃণমূল কংগ্রেস জিতলে গণতন্ত্র বিপন্ন হয়, তৃণমূল কংগ্রেস জিতলে গণতন্ত্র বিপন্ন হয়, আর তৃণমূল কংগ্রেস হারলে কিন্তু উত্তর দেওয়ার অধিকার পঙ্কজ দত্তের আছে। পঙ্কজ দা প্লিজ, তাহলে বলুন বিজেপি শাসিত আসামে করেছেন, তাহলে বলুন আমি যেটা বলতে চাইছি আজকে, আমি যেটা বলতে হ্যাঁ বলুন, কবে কোন জায়গায় শুনেছেন যে একটা ইলেকশন করতে গেলে পুলিশ কমিশনারকে সরাতে হয়, আইজি ল অ্যান্ড অর্ডারকে সরাতে হয়? এগুলো কেন বাংলার ক্ষেত্রে হবে? আজকে বাংলা কেন সেই কালচার তৈরি করতে পারেনি? আজকে বাংলা পুলিশের একাংশ কেন দলদাস হবে? সমীর চক্রবর্তী যেটা বলছেন, সমীর চক্রবর্তী জেনে বলছেন ভাড়ার ঘরে চুরি করছেন। আরেকটা কথা, তৎকালীন নির্বাচন কমিশন সেটাই তো বলছি, এবং কংগ্রেসের প্রতিনিধি আছে, আমার তাদের কাছে অবশ্যই এবার যেতে হবে। কিন্তু তার আগে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এত তর্ক, আগেই আপনাদের বললাম 125 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই রাজ্যে ঢুকে গেছে। দ্রুত প্রতিবেদন দেখব, তারপর আলোচনা আবার ফিরব। বাজলো ভোটের ঘণ্টা, প্রকাশিত হয়ে গেল বিধানসভা ভোটের নির্ঘণ্ট। রেকর্ড 8 দফায় ভোটের ঘোষণা করল কমিশন, তাও আবার এক জেলাকেই ভাঙা হলো একাধিক দফায়। কেন 8 দফায় বাংলায় ভোট? নির্বাচন কমিশন তার ব্যাখ্যা দিল। আর পাল্টা নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুললেন, শুধুমাত্র বাংলার ক্ষেত্রে কেন এত দীর্ঘ সময় ধরে ভোট হচ্ছে? When we have an assessment of law and order, we have an assessment based on several factors. We also have to see the movement of forces. We also have to see the current kind of charges and counter charges. Charges तो सभी एक दूसरे पे लगा रहे हैं, तो we have to find a kind of mean way out. That is why we are sending 2 special expenditure observers, police observers to West Bengal. বিহারে 240টা সিট, 3টে ফেজে ইলেকশন হয়েছে। বাংলায় 294টা সিট, 8টা ফেজে ইলেকশন কেন? কাকে সুবিধা করে দেওয়ার জন্য? এগুলো কি নরেন্দ্র মোদী আর অমিত শাহ কোথায় হয়েছে? এখানে 23 দিনের ফুটবল গ্রাউন্ড, 23 দিনের খেলা খেলবেন? আমাদের যায় আসে না। এই খেলাতেও আমরা বলছি আপনাদের হেরে ভোট করে দেবো। প্রত্যাশিতভাবেই পাল্টা 8 দফায় ভোট করানোর নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গে সন্ত্রাস আছে, সন্ত্রাস মুক্ত ভোট করতে হবে, কেন্দ্রীয় বাহিনী যাতে বেশি করে ডিপ্লয়মেন্ট হয় ইলেকশন কমিশন ভেবে করেছে। আমি প্রাথমিকভাবে আমাদের দল জানাবে, আমি ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাগত জানাচ্ছি। এরই সঙ্গে বেনজিরভাবে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের জন্য জোড়া পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করল জাতীয় নির্বাচন কমিশন। এদের মধ্যে একজন হলেন অন্ধ্রপ্রদেশ ক্যাডারের আইপিএস অফিসার বিবেক দুবে। 2019-এর লোকসভা নির্বাচনের সময় পশ্চিমবঙ্গের বিশেষ কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন তিনি। অন্যজন মণিপুর ত্রিপুরা ক্যাডারের আইপিএস অফিসার মৃণাল কান্তি দাস। ত্রিপুরায় বিধানসভা ভোটের সময় তিনি দায়িত্বে ছিলেন। 2 জন পুলিশ পর্যবেক্ষকের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করতে বলেছে কমিশন। বিএসএফ এর হেলিকপ্টারে চড়ে তারা চষে বেড়াবেন গোটা রাজ্য। Same man is being deputed as an observer. Earlier 2019, Mr. Vivek Dubey or somebody was the observer, and what he has done here, we know all the drama, we know all the games. The Home Minister, tell him as a Home Minister he should work for the country, but as a Home Minister he cannot misuse his power for West Bengal election. As a Prime Minister, you use your power, but as a Prime Minister, you cannot use your BJP power to misuse your power. পশ্চিমবঙ্গে ভোটের জন্য সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে অজয় নায়েককে। 2019-এর লোকসভা ভোটেও তাকে বিশেষ পর্যবেক্ষক হিসেবে বাংলায় পাঠিয়েছিল নির্বাচন কমিশন। বিশেষ ব্যয় পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে 1983-এর ব্যাচের ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের প্রাক্তন ক্যাডার
বি মুরলী কুমারকে। দিল্লির ভোটের সময়ও তাকে এই দায়িত্ব দিয়েছিল কমিশন। এদিকে ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে এসেছে 125 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রীতিমতো রুটমার্চ শুরু করে দিয়েছে তারা। শুক্রবার ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিন নন্দীগ্রাম, সিউড়ি, আসানসোল, ইংরেজবাজার, বামনগোলা ও কোচবিহারে রুটমার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। যত বেশি নিরাপত্তা বাহিনী থাকবে তত মানুষ নিশ্চিন্তে ভোট দিতে যাবে। তাই নিরাপত্তা বাহিনী পাশাপাশি মানুষের নিরাপদে ভোট দেওয়ার দায়িত্বটা নির্বাচন কমিশনকে নিতে হবে। নির্বাচন কমিশনকে এটা বুঝতে হবে 8টা ফেজে ভোট করা মানেই হচ্ছে অবাধ এবং সুষ্ঠু হওয়ার গ্যারান্টি নয়। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করতে হলে নির্বাচন কমিশনকে আরও বেশি সক্রিয় এবং প্রোঅ্যাক্টিভ ভূমিকা পালন করতে হবে। নির্বাচন কমিশনকে প্রথম থেকে এই গ্যারান্টি দিতে হবে যে প্রত্যেকটা ভোট ম্যাটার্স। সব মিলিয়ে ভোট ঘোষণার দিনই তুঙ্গে উঠেছে রাজনৈতিক দরজা। দীপক ঘোষ, রাজীব চৌধুরী ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি এবার জোটের প্রতিক্রিয়া যাব। কনিনিকা ঘোষ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, সিপিএম নেত্রী। 8 দফায় ভোট এ রাজ্যে, স্বাগত জানাচ্ছেন। আপনার সময় শুরু এখন। আসলে কত দফা হলো সেটা বড় কথা না, দফাটা রফা না হলেই হলো। দফাটা যাতে ঠিক মতন কাজ হয় আমাদের কথা তাই। যার জন্য নির্বাচন কমিশন চাইছেন, বলেছেন যে আইন শৃঙ্খলা ইত্যাদির কথা, ফলে বলে নির্বাচন কমিশন যেন সেই ভূমিকাটা শেষ পর্যন্ত পালন করতে পারেন। আমরা দেখেছি বারে বারে আমরা দেখছি যে কখনো 6 দফা কখনো 7 দফা বেড়েই চলেছে, কিন্তু শুধু বাড়লে তো হবে না, আসলে কাজটা করতে হবে। নির্বাচন কমিশন তার সক্রিয় ভূমিকা পালনের মধ্যে দিয়ে যাতে সত্যিকারের মানুষ ভোট দিতে পারেন। আমরা তো দেখেছি, এই আপনারাও দেখিয়েছিলেন যে কথাটা আপনি একটু আগে বললেন, যে কেন্দ্রীয় বাহিনী আসলেও কখনো ঘুমাচ্ছেন, কখনো আরও নানান কিছু কাজ করছেন, সেসব আমরা দেখেছি। হ্যাঁ, হাজারদুয়ারিতে বেড়াতে গেছেন, কোথায় কখন ঘুমিয়ে পড়েছেন সবই আমরা জানি, আমরা দেখেছি, নিজেরাও নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়েও দেখেছি। ফলে স্বাভাবিকভাবে আমাদের কথাটা হচ্ছে যে প্রত্যেক মানুষের অবাধ ভোটদানের অধিকার যাতে সুনিশ্চিত করা যায়। আর রাজ্যের সরকারের কাছেও আমাদের কথা যে জয় করে তোর ভয় কেন তবু যায় না জানি না, যে কেনই বা ওরা ভাবছেন যদি সত্যি এত কনফিডেন্স থাকে তাহলে কেন ক দফায় হবে না দফায় হবে তাই দিয়ে কি কথা। আমাদের প্রশ্ন হচ্ছে যে মানুষ যাতে ভোট দিতে পারেন, সেই ভোট দেওয়া যেন নিশ্চিত করতে পারেন নির্বাচন কমিশন। প্রতিজন যেন স্বাভাবিকভাবেই এই প্রশ্নে রক্তপাত না হয়, রক্তক্ষয় না হয়, আমরা তা চাইব। প্রত্যেক মানুষ নিজের ভোট দিন, নিজের চয়েস নিজে বেছে নিন। গণতন্ত্র, যে গণতন্ত্র প্রতিষ্ঠিত ছিল বামপন্থী ফ্রন্টের আমলে, যে গণতন্ত্র নষ্ট হয়ে গেছে, পার্টিসিপেটারি ডেমোক্রেসি, অংশগ্রহণমূলক গণতন্ত্র যেন রাষ্ট্রবিজ্ঞানের পাতায় শুধু না থাকে, সত্যিকারের যেন মাটিতে নেমে আসে, সেই দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। বামেদের আমলে গণতন্ত্র শুনে অদ্ভুত একই সঙ্গে একই সেকেন্ডে 3 জনের মুখে হাসি দেখলাম, বিশ্বনাথ চক্রবর্তী, জয়প্রকাশ মজুমদার, সমীর চক্রবর্তী। কারণ আমি বলছি কলকাতা কর্পোরেশন 1 নম্বর 2 নম্বর ওয়ার্ড নির্বাচন কিভাবে হয়েছে আমি দেখেছি যে বেলেঘাটা কিভাবে নির্বাচন হয়েছে, মধ্য কলকাতা আমি দেখেছি গোঘাটে কিভাবে নির্বাচন হয়েছে, আমি দেখেছি কেশপুরে নির্বাচন কি করে হয়েছে, আমি কি করে, ফলে আমার রিয়াকশন একটা হবেই। পার্টিসিপেটরি ডেমোক্রেসি আজকে সেলিম বাবুও বলেছেন, আজকে কনিনিকা দির মুখেও শুনলাম। আচ্ছা, সায়েন্টিফিক রিগিংটা কোন পার্টিসিপেটরি ডেমোক্রেসির অঙ্গ বলুন তো? 34 বছর আর আজকে তারা ওরা যারা বলছেন তারা জানেন, যারা বলছেন তারা জানেন, কারণ গোটা গণতন্ত্রটাকে তো শেষ করে দিয়েছিল ভারতবর্ষ জুড়ে, আর সেই কফিন বন্ধ করে সেটাকে ফুটে দিয়েছেন। আমি সমীর চক্রবর্তীর কাছে যাব, কিন্তু তার আগে আবার বলছি যে এই 8 দফায় ভোটের প্রতিক্রিয়া আশুতোষ চট্টোপাধ্যায়ের কাছে। আশুতোষ, সময় শুরু এখন। দেখুন, অনেকক্ষণ ধরে বসছিলাম, ভালো লাগছিল যারা বিজেমূলীরা কথা বলছেন। ব্যাপার হচ্ছে দেখুন, 8 দফায় নির্বাচন এবং 26,100 প্রায় কিন্তু অক্সিলারি বুথ এবারে তৈরি হয়েছে, একদম, এবং 32% বেড়েছে। এবং সেই জায়গাটা আমরা বলেছি যে বুথ ম্যানিংটা খুব ইম্পর্টেন্ট ইলেকশন কমিশনের, যেটা অধীর রঞ্জন চৌধুরী আমাদের সভাপতি বলেছেন, বাহিনী আপনাদের নামান এবং ট্রেন্ড ওয়েতে নামান, এবং সবথেকে বড় কথা যে ভোটটা যাতে মানুষ অবাধ শান্তিপূর্ণভাবে দিতে পারে
ভোট যেখানে দেবে সেই বুথ, সেখান থেকে 100 মিটার দূরে উন্নয়ন বাহিনী হাত পা তুলে দাঁড়িয়ে থাকবে, সেই জায়গা কিন্তু এনশিওর করতে হবে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে প্রত্যেক বুথে সেন্টার ফোর্সের কথা তো আমরা বলেছি, তার সাথে একটু বলে রাখি যে যারা এই ইসিআই মিটিং, আপনাকে একটা খবর দিয়ে রাখি, আপনি জেনে নিন এটা, ইলেকশন কমিশনের যখন মিটিং হয়েছিল গোলপার্কে, একমাত্র একটি দল পার্টিসিপেট করেনি, তার নাম ভারতীয় জনতা পার্টি, একজনও আসেনি, সমস্ত দলের লোকেরা ছিল। এবং সবথেকে বড় কথা, এই যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে যে চলছে, আমি আপনাকে কথা বলি সুমনদা, আপনি তো দীর্ঘদিনের সাংবাদিকতা করছেন, আজকে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে কিভাবে দেখছি বাংলার বুকে, যে যারা সারদা নারদার চোর তাদেরকে দীর্ঘ সময় ধরে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে। আজকে আস্থা রাখতে হবে। আজকে বিভিন্ন গেস্ট হাউস থেকে শুরু করে আমরা যেটা বারে বারে ইলেকশন কমিশনকে বলেছি, আপনারা স্টেপ নিন, শুধু মুখে কথা বলবেন না। বিভিন্ন গেস্ট হাউস মাসের পর মাস বুক থাকছে, এগুলো কি চলছে? সমস্ত ভাড়া করে নিচ্ছে এই জায়গাগুলো, এবং প্রভাবিত করা, মানুষকে প্রভাবিত করা, এই জায়গায় ইলেকশন কমিশনকে কিন্তু প্রচণ্ড স্ট্রিক্ট থাকতে হবে যদি অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করতে চায়। এবং তার সাথে যারা বলছেন এটা বাস্তব যে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে শাড়ি কিনতে ঘুরতে দেখা গেছে, এবং রাজ্য পুলিশ তাদেরকে মিসলিড করেছে অনেক জায়গায়, তারও প্রমাণ আছে। এই জায়গাগুলো যাতে নিরপেক্ষ থাকে নির্বাচন কমিশনকে সেটা দেখতে হবে। মানে ভোটার্স শুড গেট প্রপার সিকিউরিটি অ্যান্ড এনশিওর প্রপার পোলিং। তার কারণ এই বাংলায় কিন্তু নির্বাচনটা দরকার, মানুষের নির্বাচন দরকার, এইটুকুই আমার বক্তব্য। আশুতোষ, তোমায় খুব ধন্যবাদ। তার কারণ হচ্ছে যে বুথের কথা তুমি তুললে, আমি জয়প্রকাশ মজুমদারের কাছে যাব। জয়প্রকাশ দা, এই জন্য আপনার কাছে যাব যে সাংগঠনিকভাবে আপনাদের সব রিপোর্টে বুথের উল্লেখ থাকে এবং সংগঠন তৈরিতে মানে বুথভিত্তিক সংগঠনে আপনারা জোর দেন। আমি বলছি 32% বুথের সংখ্যা বেড়েছে, 77,415 থেকে 1,01,916 হয়েছে, প্রায় 24,000 বুথ বেড়েছে। প্রত্যেক বুথে আমি যদি ধরি অন্তত 4 থেকে 5 জন করে লোক আপনাকে রাখতে হবে, প্রায় 5 লক্ষ কর্মী বুথে লাগবে। সংগঠন সেই জায়গায় পৌঁছেছে? এখন বোধহয় বিজেপিরই সবথেকে বেশি কর্মী সংখ্যা পশ্চিমবঙ্গে, কারণ আমাদের পার্টির মেম্বার যত আছে এবং কর্মী সংখ্যা সবথেকে বেশি। এবং একটা কথা আপনাকে বলি যে এই যে বুথ বেড়েছে, এগুলো প্রধানত বেড়েছে যে এই করোনার জন্যে একই বুথ কেন্দ্রে দুটো আলাদা আলাদা করা হয়েছে, এবং আমরা সেইভাবেই প্রস্তুতি নিচ্ছি। এবং গত, আপনার শুনলে ভালো লাগবে যে গত 6 মাস ধরে আমরা বুথ নির্মাণ শুধু করিনি, আমরা কম করে 20,000 উঠোন মিটিং করেছি এই বুথের লোকের জন্য। আমি কোভিড সিচুয়েশনে কি কি ফরম্যাট আছে সেটা আপনারা মানবেন কিনা সবার কাছে আসবো। আশুতোষ হাত তুলে কিছু বলতে চাইছিল। আসলে সমীর চক্রবর্তী প্রচন্ড অট্টহাস্য। 6 মাস ধরে, গত 6 মাস ধরে আমরা দেখেছি তৃণমূলের মস্তান চোর, যারা একদম কুখ্যাত, ছবিতে দেখা গেছে তোয়ালেতে টাকা নিচ্ছে, বিভিন্ন এসব চোরেদের তারা কিনেছে, এটা তাদের ইনভেস্টমেন্ট, ক্যাপিটাল ইনভেস্ট, নিজেদের তো লোক নেই, তাই বাইরে থেকে লোকজন নিয়ে আসে। ভাড়াটিয়া দিয়ে কোনো রাজ্য জয় করা যায় আমি অন্তত জানি না। আমার একটা ছোট কথা আছে আর তার সাথে একটু অ্যাড করে নিই। ব্যাপার হচ্ছে এই যে বিজেপি যখন বলছে ভোটের কথা, এখানে তো প্রশ্নচিহ্ন আছে অনেক বড় সুমনদা। অমিত শাহ এত বড় একজন মন্ত্রী, হোম মিনিস্টার, তার সামনে এতগুলো ক্রাউড যারা বাংলার জনতা, তাদেরকে বলছে তার নাগরিকত্ব দেবো। আসলে কি বোঝাতে চাইছেন? অতগুলো যারা ভোটার, তারা তো প্র্যাকটিক্যালি ভোটার, তারা তো নাগরিক নন। আবার বিজেপি বলছে আমরা এই নির্বাচনে পার্টিসিপেট করতে চাই। আচ্ছা, আমি তুমি খুব গুরুত্বপূর্ণ আরেকটা অংশ তুলেছো, আমি সমীর চক্রবর্তীর কাছে আসবো। আপনারা প্রত্যেকটা রাজনৈতিক দল এটা কি মানবেন আজকে যে নিয়ম নির্বাচন কমিশন ঘোষণা করেছেন, মনোনয়নপত্র জমা দিতে প্রার্থী সহ 2 জন, ডোর টু ডোর ক্যাম্পেনে প্রার্থী সহ 5 জন, আর সব থেকে বড় কথা এই মুহূর্তে আশুতোষ যে বড় বড় র্যালির কথা বলছিল, আমার চোখের সামনে রোড শো ভাসছিল এইবারের বাংলায়। ইতিমধ্যেই এখনও আজকে সবে ডেট অ্যানাউন্স হলো, যত রোড শো হয়েছে বাংলার রাজনৈতিক ইতিহাসে কোনো দিন হয়নি। সেই রোড শোতে নির্বাচন কমিশন একেবারে বেঁধে দিচ্ছে কোভিড সিচুয়েশন, 5টা গাড়ি ম্যাক্সিমাম যেতে পারবে, 5টা, 50টা গাড়ি যেতেও দেখেছি। মানবেন আপনারা? সমীর চক্রবর্তী। না, আমি আগে জয়প্রকাশের একটা কথার ছোট্টভাবে উত্তর দিয়ে দিই। ওরা বলছে যে সর্ববৃহৎ পার্টি জনসংখ্যার দিক দিয়ে নাকি, তো মিস কলে, এক মিনিট কর্মীর দিক থেকে মিস কল দিয়ে যারা পার্টির সদস্য সংগ্রহ করেন তাদের জন্য হতাশা ছাড়া, সুমনবাবু আপনি জিজ্ঞেস করছিলেন না যে সমীরবাবু হাসছেন কেন, আমি এই কারণেই হাসছি
তার কারণ ৭৭,০০০ বুথ যখন ছিল সেখানেই এজেন্ট নেই ২০,০০০ ২৫,০০০-এর বেশি, এখন তো ১,০০,০০০ বুথ হয়ে গেছে। সুতরাং সেখানে থাকবে কি করে? কাটমানি ভালো না মিস কল ভালো? মিস কল দিয়ে মেম্বারশিপ পৃথিবীতে শুনেছেন দিয়ে বলছে আমরা পৃথিবীর সর্ববৃহৎ কাছে কোনটা বেশি অ্যাকসেপ্টেবল বলবেন। সবথেকে ভালো পাউরুটি আর ঝোলা গুড়, নির্বাচনের সময় ভালো। আরেকটা কথা বলি সুমন বাবু, শেষ করেনি, আরেকটা কথা বলেনি। আমি আসবো, অনেকক্ষণ যোগাযোগ করা যায়নি। পঙ্কজ দত্ত। হ্যাঁ, একটা কথা না বলে পারছি না। আইডিয়াল সিনারিও হচ্ছে ৩ দফার বেশি ইলেকশন করা উচিত না। এটা যদি কখনো করা হয় ৩-এর বেশি, সেটা হচ্ছে সেই রাজ্যের প্রশাসন এবং সেই রাজ্যের পলিটিক্যাল কালচারকে একটা থাপ্পড় নির্বাচন কমিশনের। আর একটা কথা আপনাকে বলছি, আমাদের এই সিইও এবং সুনীল অরোরা যিনি চিফ ইলেকশন কমিশনার, তারা কখনো ডিএম ছিলেন কিনা আমি জানি না, কিন্তু এইটুকু বলতে পারি যে একটা জেলাকে আপনি একদম সেপারেট ইলেকশন করুন, তাকে 3 ভাগে ভাগ করছেন কেন? দক্ষিণ 24 পরগনার জন্য একটা দফা তৈরি করুন যে এটা এই তারিখে হবে, শুধু দক্ষিণ 24 পরগনা। তাকে আপনি 3 ভাবে স্প্লিট করবেন কেন? এটা যে চাপ ডিএম এবং এসপির পর পড়ে সেটা চিন্তা করতে পারবেন না। যারা ইলেকশন পরিচালনা না করেছেন তারা জানবেন না যে সে কাজটা কতটা টাফ। কাজে আমি এই কালচারটা নিন্দা করলাম। এটা কখনো আইডিয়াল সিনারিও না। 3 দফার বেশি ইলেকশন করানো মানেই হচ্ছে সেখানকার প্রশাসনকে অপমান করা এবং সেখানকার প্রশাসনের প্রতি অনাস্থা। এইটুকু বলতে পারি। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। বিশ্বনাথ চক্রবর্তী, বিবেক দুবের কথা খানিকক্ষণ আগে হচ্ছিল, তৃণমূল ক্ষোভ প্রকাশ করেছে, পুলিশ পর্যবেক্ষক 2 জন। এই বিবেক দুবের রিপোর্টের ভিত্তিতে এর আগে একাধিক অফিসারকে নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছে। তারপর 2019-এর কথা বলছি আমি। তারপর আমরা দেখেছি বহু ক্ষেত্রে, যেমন অনুজ শর্মা, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই সরিয়ে দিয়েছেন। কাকে বসালেন? সোমেন মিত্র। কোন সোমেন মিত্র? যে সোমেন মিত্রকে 2016 সালে নির্বাচন কমিশন কলকাতার পুলিশ কমিশনার নিযুক্ত করেছে। একাধিক উদাহরণ আছে। বীরভূমের এসপি শ্যাম সিং ইলেকশন কমিশন সরিয়ে দিয়েছিল, আগে থেকেই মমতা সরিয়ে দিলেন। না, আমি সোমেন মিত্রটা আমার ধারণা যে অ্যান্টিসিপেশন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, মানে ইলেকশন কমিশন কিন্তু ওনাকে জাস্টিস একটা দিত। মানে যেভাবে সোমেন মিত্র ভালো করে নির্বাচন পরিচালনার পরেও শপথের আগেই তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, সেটা কিন্তু দিল্লি লেভেলেও কিন্তু আলোচনা হয়েছিল এবং ইলেকশন কমিশন যে রাজ্য থেকে ফিডব্যাক নেয় বিভিন্ন স্তরের মানুষের থেকে, তারাও কিন্তু এটা প্রতিবাদ করেছিল যে একটা মানুষ কলকাতা ইলেকশন ভালো করলো অথচ তাকে সরে যেতে হলো শপথ গ্রহণের আগে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছিলেন সেই অনুযায়ী তাকে সরে যেতে হলো, কার্যত পানিশমেন্ট পোস্ট দিয়েছিল। ফলে ইলেকশন কমিশনের নজরে উনি ছিলেন যে আবার তাকে রিইনস্টল করতে পারে, এইটা অ্যান্টিসিপেট করেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি তাকে আবার ফিরিয়ে আনেন। আমি দুটো জিনিস একটু ছোট করে বলি। একটা হলো এটার ফ্যাক্ট, আপনি যেটা বুথভিত্তিক সংগঠনের কথা বলছিলেন, যে সংখ্যালঘু এলাকাগুলোতে কিন্তু বিজেপি সংগঠন সেইভাবে নেই, এবং পশ্চিমবাংলাতে 14,000 বুথ আগে ছিল, এখন সব মিলে 21,000-এর মতন বুথ আছে সংখ্যালঘু এলাকাগুলোর মধ্যে। তার মধ্যে মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চল, উত্তর 24 পরগনার আছে, যেখানে কিন্তু বিজেপি সেই অর্থে সংগঠন নেই। এটা ফ্যাক্ট। এখন জয়প্রকাশ দার তর্কের জন্য স্বীকার করবেন না, কিন্তু এটা ফ্যাক্ট। দ্বিতীয় যে বিষয়, যে আপনার সংগঠন আছে কি নাই, আপনি ক্ষমতায় থাকলে বুঝতে পারবেন না। এই যে কনিনার কাদি আমার পাশে আছে, সিপিএমকে মনে হতো বিরাট সংগঠন, মানে সিপিএম যেন শেষ নেই, তার পাড়ায় অঞ্চলে জঙ্গলে প্রচুর লোক, কিন্তু সেই সিপিএম যেই ক্ষমতার বৃত্তের বাইরে চলে গেল, সিপিএম কর্পূরের মতন উড়ে গেল। কোথায় লোক? সেই লোক কোথায়? সেই সংগঠন কোথায়? ফলে আজকে শ্রমিকদা যেটা বলছে, শ্রমিকদা যেটা বলতে চাইছে, আমি শ্রমিকদা যেটা বলতে চাইছে, তৃণমূলের বিপুল সংগঠনের কথাই বলছে। আজকে ক্ষমতার বৃত্তের বাইরে যদি থাকে, 5 বছর থাকে, তারপরে কিন্তু বোঝা যায় যে আমার কর্মী সমর্থক আসলে কি। যারা আছে তারা আপনার গভর্নমেন্টের লোক, সরকারের লোক, আর পার্টির লোক এক নয়। যাদেরকে আপনি আশপাশে দেখছেন এগুলো সব সরকারের লোক, সরকারের অসুবিধের বা সুবিধার জন্য কিন্তু আছে। কালকেই সরকার থেকে চলে গেলে দেখবেন আপনার লোক এত আপনার পেছনে। আমি যাদের দেখতে পাচ্ছি প্রত্যেকে আমার লোক, প্রত্যেকে আমার অতিথি। সি ভোটারের এই স্ল্যাপ পোল 2 দফায় করা হয়েছে। 16 থেকে 17 ফেব্রুয়ারি 1912 জন এবং 20 থেকে 21 ফেব্রুয়ারি 2099 জন ভোটারের সঙ্গে কথা বলেছেন সমীক্ষকরা। এই পরীক্ষায় ক্যাটি পদ্ধতি সমীক্ষায় অবলম্বন করা হয়েছে, মার্জিন অফ এরার +-3%। আমি সরাসরি প্রশ্নে যাব। এটা আমার ভোট, প্রার্থী দেখবেন না, এই মন্তব্য করে শুধু নিজের ভাবমূর্তি দিয়ে তৃণমূলকে ফের বিধানসভা ভোটে জেতাতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখব। হ্যাঁ, জেতাতে পারবেন এমনটা মনে করছেন 46% মানুষ, জেতাতে পারবেন না মনে করছেন 43% মানুষ, বলতে পারবো না বলেছেন 11%।
দীনেশ ত্রিবেদী সাংসদ পদে ইস্তফা দেওয়ার জেরে বিধানসভা ভোটে কি তৃণমূল ধাক্কা খাবে? দেখব কি বলেছেন সমীক্ষকরা যাদের সঙ্গে কথা বলেছেন। তাদের মধ্যে 41% বলেছেন হ্যাঁ তৃণমূল ধাক্কা খাবে, 47% বলেছেন না কোনো ধাক্কা তৃণমূল খাবে না, বলতে রাজি হননি 12%। ভারতে পেট্রোল ডিজেলের দামে সর্বকালীন রেকর্ড, রান্নার গ্যাস ছাড়িয়েছে 800 টাকা। লাগাতার এই মূল্যবৃদ্ধির জেরে বিধানসভা ভোটে কি বিজেপি ধাক্কা খাবে? দেখব কি বলেছেন সমীক্ষকরা যাদের সঙ্গে কথা বলেছেন। তাদের 51% বলেছে হ্যাঁ বিধানসভা ভোটে বিজেপি ধাক্কা খাবে, 37% বলেছেন না ধাক্কা খাবে না, বলতে চাননি 12%। বিধানসভা ভোটের প্রচারে নিয়মিত বাংলায় আসছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডারা। এতে কি বিজেপি লাভবান হবে? বিজেপি লাভবান হবে এমনটা মনে করছেন 45%, বিজেপি লাভ হবে না মনে করছেন 43%, বলতে পারবো না 12%। দ্রুত একবার প্রতিক্রিয়া নেব। প্রথমে জয়প্রকাশ দা, আমার মনে আছে কর্ণাটকের নির্বাচন, তার আগে পরপর 7 বার বিধানসভা নির্বাচনের আগে তেলের দাম কমলো। গোটা দেশের বিরোধীরা বলতে শুরু করলো যে বিধানসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী সরকার একেবারে ইচ্ছাকৃতভাবে পরপর 7 বার তেলের দাম কমিয়ে জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করছে, বিধানসভা ভোটে সুবিধা পাওয়ার চেষ্টা করছে। বাংলার মানুষও তো কিছু রিজার্ভ করে না সুমন, যে কটা দেখালে তার মধ্যে সবই তুল্য মূল্য, শুধু তেলের দামটা বাদ দিয়ে আর সবই তুল্য মূল্যটাই বলা যায়। আর তেলের দামের ব্যাপারটা আমি বলছি যে তুমি যে কথাটা তুললে সেই প্রসঙ্গে আমি সাধারণ মানুষকেও বলতে চাইছি যে কেন্দ্রীয় সরকার অলরেডি ইতিমধ্যেই বলেছে জিএসটির আওতায় আনতে হবে। যদি সেই ঘটনা ঘটে আজ থেকে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে, তাহলে কিন্তু তেলের দাম নেমে আসবে 50 টাকা। আপনিও জানেন আমিও জানি লং টার্ম, আপনি যে সাজেশন বলছেন লং টার্ম জিএসটি কাউন্সিলের ব্যাপার, দেখবেন এটা সম্পূর্ণ পাল্টে যাবে চিত্রটা। গ্যাসের দাম 800 কমানো নয়, জিএসটির আওতায় আসলেই কেন্দ্রীয় বিধানসভা ইতিমধ্যেই বিরোধীরা বলতে শুরু করেছেন। আশুতোষ, ব্যাপার হচ্ছে ভুয়ো কথা বলে তো লাভ নেই, কেন ভুয়ো জনতা পার্টি অনেক কিছুই বলে। ব্যাপার হচ্ছে 9 টাকা 36 পয়সা ছিল কংগ্রেসের আমলে, এখন 34 পার হয়ে গেছে। এখন গ্যাসের দাম 820 টাকা 50 পয়সা। আর তার থেকে বড় কথা আসলে বুঝতে হবে, যারা আমফানে চালটা চুরি করলো তারা এখন 5 টাকার মিলের কথা বলছে রাজ্যের তৃণমূল। আমি বলতে চাই যে মানুষকে আপনারা কি দিয়েছেন? বিদ্যুতের দাম সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে, স্কুটার চড়েছেন, কি বোঝাতে চেয়েছেন আমরা বুঝতে পারিনি। কেন বাংলার মানুষ সুমনদা তো 11 নম্বর বাসে চড়ে হাঁটছে, তার কারণ হচ্ছে 11 নম্বর মানে 2টি পা, এই 2টি পাই বাংলার মানুষের সম্বল। তার কারণ যে বিধানরায় বাংলা ছিল সেখান থেকে নামিয়ে এনেছে। জাতীয় স্তরের নেতারা রাজ্যে এলে বিজেপি তুলনামূলকভাবে সুবিধা পাবে। তার আগে আরেকটা ওই পেট্রোল ডিজেল নিয়ে বলেনি সুমন বাবু, একটা কথা তো বললেন না। জয়প্রকাশ তো বলবে না, কিন্তু আপনার তো বলা উচিত ছিল যে পশ্চিমবঙ্গ সরকার 1 টাকা করে পেট্রোল এবং ডিজেলের উপর সেস তুলে নিয়েছে। এটা তো দাবি ছিল। কেন্দ্রীয় সরকার বলুক, কেন্দ্রীয় সরকার কেন বলাচ্ছে? রাজ্য সরকার তো শেষ 1 টাকা করে কমিয়ে দিয়েছে, মানুষের উপর থেকে লাঘব তুলে দিয়েছে। জিএসটি জীবনে উঠবে না, তার কারণ হচ্ছে পেট্রোল ডিজেল যখন আন্তর্জাতিক বাজারে দাম কমে ভারতবর্ষে দাম বাড়ে বিজেপির সময়। আর মমতা ব্যানার্জি আশুতোষ বলছে না শ্রমিকরা, আমি একটু যোগ করে দিই, ছত্তিশগড়ে কংগ্রেস সরকার 12 টাকা সেস তুলে নিয়েছে লিটার প্রতি, 12 টাকা। আমরাও 1 টাকা তুলেছি, পেট্রোল ডিজেল রান্না ওইসব নিয়ে বেশি কথা শুনবেন না। আসলে ওই ঠিকই বলেছে আশুতোষ, বিজেমূলি তো এই দল আর এই দল, ফুল আর ফুল বদলে লাভ নেই কিছু। আমরা বারবারই তাই জন্য বলছি। আসলে দেখুন মানুষ নিজেই এপ্রিল ফুল হয়ে যাচ্ছে, মানুষ তাই জন্য ওই গত 2.5 মাসে একেবারে 620 টাকা ছিল নভেম্বরে, আর আজকে 820 টাকা, 820 টাকা। কি বলবেন? পেট্রোল ডিজেল রান্নার গ্যাস প্রতিটা জিনিস, ওদিকে বাসের ভাড়া, অটো ভাড়া, একটার পর একটা। কোনো কিছু থেকে আমি দ্রুত আরো কিছু প্রশ্ন নিয়ে নেব। অমিত শাহ, জেপি নাড্ডাদের পরিবর্তন রথযাত্রা কি বিজেপিকে বিধানসভা ভোটে ক্ষমতা দখলে সাহায্য করবে? সাহায্য করবে এমনটা মনে করছেন 40%, করবে না এমনটা মনে করছেন 46%, বলতে চাননি 14%। ভোটের মুখে স্বচ্ছ ভাবমূর্তি সোমেন মিত্রকে কলকাতা পুলিশ কমিশনার পদে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিরপেক্ষতার বার্তা দিলেন। নিরপেক্ষতার বার্তা দিলেন এমনটা মনে করছেন 34%, 29% মনে করছেন নিরপেক্ষতার সঙ্গে কোনো সম্পর্ক নেই, বলতে চাননি 37%। 5 টাকায় ডিম ভাত, বিধানসভা ভোটের আগে মা ক্যান্টিন করে তৃণমূল কি লাভবান হবে?
লাভবান হবে এমনটা মনে করছেন 46% লোক, 38% লোক মনে করছেন লাভবান হবে না, বলতে পারবো না বলেছেন 16%। নবান্ন অভিযানে পুলিশের মারে আহত ডিওয়াইএফআই নেতার মৃত্যু, বিধানসভা ভোটের আগে এই ঘটনা বাম কংগ্রেসকে ডিভিডেন্ড দেবে। 50% বলেছেন বাম কংগ্রেসের রাজনৈতিকভাবে লাভ হবে এই ঘটনায়, লাভ হবে না এমনটা মনে করছেন 37%, বলতে পারবো না 13%। আমি একবার বিশ্বনাথ বাবুর কাছে আসবো। বিশ্বনাথ বাবু, আপনার মনে থাকবে যে আগের যে ওপিনিয়ন পোলের দুটো এজেন্সির ওপিনিয়ন পোলেই দেখা যাচ্ছে যে বামেদের তুলনামূলকভাবে বাম কংগ্রেস জোটের কিন্তু ভোটের শতাংশ এবং আসন দুটোই বাড়ছে। না, সেটা তো মানে আব্বাস সিদ্দিকীর সাথে আমিও আপনাকে বলছিলাম যে আইএসএফ এর সাথে যদি বাম কংগ্রেসের জোট হয় তাহলে কিন্তু এটা ডেডলি অ্যালায়েন্স হতে পারে তৃণমূলের ক্ষেত্রেও বা বিজেপির ক্ষেত্রেও। কোন দিকে যাবে সেটা আমি এখনই বলতে পারবো না, কিন্তু দ্যাট ক্যান বি এ ডেডলি অ্যালায়েন্স ফর বিজেপি অ্যান্ড টিএমসি। ফলে অ্যালায়েন্সটা কিন্তু ক্লিক করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যে প্রশ্নগুলো আপনি রেখেছিলেন তার মধ্যে কতগুলো পারসেপশনের কোশ্চেন আছে, যে আরেক কতগুলো হলো এভরিডে হাউস হোল্ড পলিটিক্সের সাথে বা হাউস হোল্ড লাইভলিহুডের সাথে সম্পর্কিত। তার মধ্যে আপনি ডিজেল পেট্রোলের দাম বৃদ্ধিটাকে যেটা বলেছেন, যেখানে 51% মানুষ বলছে মানে নেগেটিভ উত্তর দিচ্ছে, সেইটা কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বিজেপির জন্য কিন্তু খুব অ্যালার্মিং, কারণ এটা এভরিডে লাইফের সাথে যুক্ত, প্রতিদিনের জীবনের সাথে যুক্ত। আর একইভাবে যদি আপনি ওই যে ডিমের কর্মসূচির কথা বলছেন, তো ডিমের কর্মসূচিতে একটা টার্গেট গ্রুপ তারা খাচ্ছেন, তাদের একটা, কিন্তু সাধারণ মানুষ তার সাথে যুক্ত নয়। যে পারসেপশনের কোশ্চেনগুলো আপনি রেখেছেন দেখবেন আপনি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কন্ট্রাডিকশনও আছে। আপনি যখন বলছেন যে বিজেপি নেতারা, জাতীয় স্তরের নেতারা আসলে কি লাভবান হবে, বলছে হ্যাঁ, উত্তর বলছে বেশিরভাগ ক্ষেত্রে হ্যাঁ হবে। আবার আপনি রথযাত্রা বের করলে কি হবে, উত্তর তখন আবার না বলছে, 40% বলছে যে না। তার মানে কি, মানে পাবলিকও কিন্তু আমি আপনাকে বলছি নানা প্রশ্নে কিন্তু কনফিউজ। এই যে এই পারসেপশনের যে প্রশ্নগুলো, এগুলো আপনি 10টা কোশ্চেন যদি করেন, ফিগার আজকে বলবো না, তার কারণ রেলিভেন্স নেই। পারসেপশনের কথা আপনি বলছেন, আপনি দেখেছেন পারসেপশনে বাংলায় কে ক্ষমতায় আসতে চাইছে আর আপনি কাকে ভোট দেবেন, এর ভিতরে ভ্যারি হচ্ছে, বিরাট ভ্যারি করে। এবং একই সাথে আপনাকে এটাও পরিষ্কার করে বলতে চাই যে আপনি দেখুন 13 থেকে প্রায় 34% পর্যন্ত লোক উত্তর দিচ্ছে না, মানে আপনি পারসেপশনের কোশ্চেনেও উত্তর সবার থেকে পাচ্ছেন না। এবার যে উত্তরটা পাচ্ছেন না তার ভবিষ্যৎ, তার অভিমুখটা কি, এবং না পাওয়ার কারণ হিসেবে ফিয়ার ফ্যাক্টর আছে কিনা আমি আসবো। কিন্তু তার আগে দ্রুত একবার বিশ্বনাথ বাবু, যেহেতু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কথা বললেন, আব্বাস সিদ্দিকী এই মুহূর্তে একদিকে জোট, একদিকে বিজেপি, একদিকে তৃণমূল, তিনটে পার্টির আজকের দিনে দাঁড়িয়ে যখন নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে, প্রস্তুতি নিয়ে তিনটে প্রতিবেদন রাখবো। প্রথমে যেহেতু আব্বাস সিদ্দিকীর কথা উঠলো, দেখবো জোটের প্রস্তুতি। বামেদের সঙ্গে জোট চূড়ান্ত, কিন্তু কংগ্রেসের সঙ্গে এখনো জোট চূড়ান্ত হয়নি আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের। তবে রবিবার বাম কংগ্রেসের ব্রিগেড সমাবেশে উপস্থিত থাকবেন বলে জানালেন ফুরফুরা শরীফের পীরজাদা। ভোট ভাগাভাগি না হওয়ার জন্য এবং ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রকে বাঁচাবার স্বার্থে যখন একটা সিট সমঝোতা করেছি, সেই জায়গায় 28শে ফেব্রুয়ারি সকলকে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। 2021-এর বিধানসভা নির্বাচনের মুখে এটাই প্রথম কোন দলের ব্রিগেড সমাবেশ। ব্রিগেড সমাবেশে বক্তার তালিকায় থাকছেন সীতারাম ইয়েচুরি, অধীর চৌধুরী, সূর্যকান্ত মিশ্র, কংগ্রেস শাসিত ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, বিমান বসু ও অন্যান্য শীর্ষ নেতা। সূত্রের খবর, ব্রিগেডে 10 লক্ষ জমায়েতের লক্ষ্যমাত্রা নিয়েছে বামেরা। প্রায় 16 বছর পর 28শে ফেব্রুয়ারি ব্রিগেড ময়দানে প্রত্যাবর্তন হচ্ছে কংগ্রেসের। ব্রিগেডে 3 লক্ষ জমায়েতের লক্ষ্যমাত্রা নিয়েছে তারা। জোট তো হয়ে গেছে আমাদের, আর একাত্তর বাকি আছে, হয়ে যাবে বলে দেবো আমরা, কালকে পরশু ঘোষণা করে দেবো। ব্রিগেডটা অর্গানাইজ করতে সিপিএম পার্টি, আমরা সেখানে যাচ্ছি। কংগ্রেস দল সেখানটাই তার সাধ্যমতো ক্ষমতা অনুযায়ী সেখানে অংশগ্রহণ করবে। আমরা তিনটে শক্তিকে একসঙ্গে করে লড়ছি ঐক্যের ভিত্তিতে, সেটা হচ্ছে বাম ও সহযোগী দল, কংগ্রেস এবং আইএসএফ। আমরা আগে থেকেই বলছিলাম যে ব্রিগেডের আগে হয় সিবিআই, নয় ইডি, কোনো সেন্ট্রাল এজেন্সি কোথাও না তৎপর হয়ে উঠবে, কিন্তু আমরা আমাদের দৃষ্টি সরাচ্ছি না, ব্রিগেডটা ঐতিহাসিক করব। দূর দূরান্ত থেকে আসা কর্মীদের জন্য ব্রিগেডে থাকছে রুটি, আলু ভাজা, লাড্ডু আর টুম্পা প্যারোডির প্রচার তো আছে। জোট বেঁধে দীর্ঘদিন বাদে ব্রিগেড সমাবেশ করতে উজ্জীবিত বাম কংগ্রেস।
পাল্টা তাদের উদ্দেশ্যে একযোগে কটাক্ষের সুর তৃণমূল বিজেপির গলায়। জোট না, এদের হচ্ছে হরলরব, এরা হচ্ছে হরলরব। এদের মাথায় দেয় না, খায় কেউ জানে না, জনসমর্থন কি আছে কেউ জানে না। এটা হরলরব, কিছু ভোট কাটাকাটি করে যদি বিজেপিকে কিছুটা সাহায্য করা যায়। এদের অ্যাকচুয়াল এক কথায় বলা যায় ভোট কাটুয়া। কে কার সঙ্গে জোট করলো, কার সঙ্গে দিলে আমাদের কিছু যায় আসে না। ওনারা সবাই মিলে একসঙ্গে লড়ুন, ভারতীয় জনতা পার্টি একা লড়ে সবাইকে খারাপ। ভোটের দামামা বেঁচে গেছে। ব্রিগেড থেকে কি তৃণমূল বিজেপির উদ্দেশ্যে জোরালো লড়াইয়ের বার্তা দিতে পারবে বাম কংগ্রেস? উজ্জ্বল মুখোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্যায় ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট স্পয়লার হতে পারে, বিশ্বনাথ চক্রবর্তী বলছেন। মানবেন সমিত চক্রবর্তী? আমি একেবারেই মানি না। তার কারণ একটা কথা সুমনবাবু, আমি আপনাদের এই অনুষ্ঠানে বহুবার বলেছি যে সে হিন্দু মৌলবাদী হোক, সে মুসলমান মৌলবাদী হোক, বাংলার মানুষ তাকে অ্যাকসেপ্ট করেনি। আরে মুসলিম লীগকেই অ্যাকসেপ্ট করেনি, আবার দেখুন হিন্দু মহাসভাকেও অ্যাকসেপ্ট করেনি, জনসংঘকে অ্যাকসেপ্ট করেনি। এটা তো বাংলার ট্র্যাডিশন। যখন বাংলা ধর্মনিরপেক্ষ ওএসি এবং আব্বাস সিদ্দিকী তারা একসঙ্গে পশ্চিমবঙ্গে আসার কথা আজ থেকে 2 মাস আগে বলল, তখন আমরা দেখলাম সিপিএম এবং কংগ্রেসের একসুর ছিল যে এরা আসছে ভোট কাটুয়ার দল, এবং তৃণমূলও বলল ভোট কাটুয়ার দল। আজকে দেখছি হঠাৎ আব্বাসকে ঘিরে সকলের প্রেম উতলে উঠছে। তখনও যা বলেছিলাম এখনো তাই বলছি, এরা বিজেপি, সবাই মিলে বিজেপি বিরোধিতা করছে। এরা একটা ঘোট এই তৃণমূল মৌলবাদী শক্তিকে আপনারা আনছেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আর আমরা সবসময় বলি যে একটা নির্দিষ্ট যে কোনো ক্ষেত্রে কমন মিনিমাম প্রোগ্রাম একটা কিছু থাকে, এবং যার ভিত্তিতেই কিন্তু সমস্ত আসন সমঝোতাই বলুন আর যা খুশি বলুন হয়, তার মধ্যে দিয়েই আমাদের এগিয়ে চলা। ওরা যারা এই তৃণমূল আর বিজেপি, ওই যে বলছিল তৃণমূল আর বিজেপি, তো ওরা শুধু একদল আর একদলে, একদল আর একদলে, এই কুলে আমি আর ওই কুলে তুমি করে শুধু যাতায়াত, শুধু যাওয়া আসা করছে। মানুষের এজেন্ডা, ব্যাপার হচ্ছে আমাদের নেতা অজিত চৌধুরী বলে দিয়েছে যে আমরা কি করতে চলেছি। এক মিনিট, মানুষের এজেন্ডা নিয়েই আমরা কথা বলছি, দলের এজেন্ডা না। এবং মানুষ যেটা চাইছে, বাংলার মানুষ যেটা চাইছে এখন পরিত্রাণ চাইছে। কিন্তু দুটি কথা এর সাথে আমি জুড়ে দেবো। একটা হচ্ছে আপনারা জানেন নিশ্চয়ই তৃণমূলের দূত বিজেপির ভূত, এটা জেনে নেবেন। তার কারণ হচ্ছে আমরা করছি পিপলস ব্রিগেড, আর বিজেপি কি করছে দেখেছেন তো? আপনি রথযাত্রা কেন বলছেন জানি না, সুমন্তটা তো এসি লাক্সারি বা বাস যাত্রা, ওই তেলটাকে ভরে দিচ্ছে, ওটা একটা এখন বড় প্রশ্ন চিহ্ন। কোত্থেকে টাকা আসছে এত টাকা? এবং আরেকটা কথা, রথবাদ দিলে বিজেপির আপত্তি থাকবে না, ওরা বলছে যাত্রা বলতে হবে, পরিবর্তন যাত্রা বলতে হবে যে আসল তৃণমূলের ডান হাত আর বাঁ হাত কিন্তু এখন বিজেপি কন্ট্রোল, এটা ভালো করে জেনে নেবেন। এবং এই বিজেপি এবং একটাই শুধু 2011 কংগ্রেসের ম্যানিফেস্টো, আমার নিজের লেখা কংগ্রেস অফিসে বসে, তাতে ছিল 50,000 লোক খুন করেছে, কংগ্রেসের লোক খুন করেছে সিপিএম। 2011 ম্যানিফেস্টো সিপিএম এর বিরুদ্ধে 50, আজকে তারা একে ওকে জড়িয়ে ধরছে। আর সিপিএম বলেছিল বুর্জোয়া পার্টি কংগ্রেস। আচ্ছা বেশ, আমি জোট এবং জটের কথা আসবো, কিন্তু তার আগে বিজেপির প্রস্তুতির কথা হচ্ছে। আগামী 7ই মার্চ নরেন্দ্র মোদীর জনসভা, রাজ্যে আসছেন 2 তারিখ অমিত শাহ। দেখুন, বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর বাংলায় প্রচারের ঝড় তুলতে চলেছে বিজেপি। তারপর হেভিওয়েটদের কর্মসূচির মাধ্যমে পূর্ণ শক্তিতে ঝাঁপাতে চলেছে তারা। 7ই মার্চ ব্রিগেডে নরেন্দ্র মোদীর সমাবেশ। তার আগে মঙ্গলবার ফের রাজ্যে আসছেন অমিত শাহ। এবার ভোটের দিন ঘোষণার পর প্রথম বঙ্গ সফরে তৃণমূলের গড় দক্ষিণ কলকাতায় প্রধান টার্গেট মোদীর প্রধান সেনাপতির। বিজেপি সূত্রে দাবি, মঙ্গলবার টালা থেকে চৌরঙ্গি পর্যন্ত রোড শো করবেন অমিত শাহ। পরদিন অর্থাৎ বুধবার তিনি রোড শো করবেন রাসবিহারী থেকে রবীন্দ্র সদন পর্যন্ত। কলকাতার বুকে জনসভাও করতে পারেন অমিত শাহ। জেলা হিসেবে কলকাতায় বিধানসভা কেন্দ্র 11টি। 2019-এর লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী তৃণমূল এগিয়ে 8টিতে, বিজেপি 3টিতে। যদিও তাদের গড় ভাঙতে নাড্ডার পর অমিত শাহের রাজনৈতিক হানাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। সকালে মোদি, দুপুরে অমিত, বিকেলে নাড্ডা। আলটিমেটলি খুব বড় গাড্ডা ছাড়া কিছু পাবে না, বেঙ্গলে কিছু হবে না। এটা বেঙ্গল, আমরা জিতবই। মোদি অমিত শাহের আগে ভোট ঘোষণার দিনই রাজ্যে এসে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের সুর বেঁধে দিয়েছেন মোদি মন্ত্রিসভার 2 হেভিওয়েট সদস্য রাজনাথ সিং এবং স্মৃতি ইরানি।
और अब तो बंगाल में बोलो खेला होबे। এই খেলা বিকাশ का খেলা হবে, এই খেলা শান্তি का খেলা হবে। পাল্টা আক্রমণের রাস্তায় হেঁটেছে তৃণমূলও। আমরা আসলে মানুষের রোড শো করব। তৃণমূলের রোড শোটা হবে বাংলার মানুষের, এবং সেটা নির্বাচনের ফল ঘোষণার পরে। সেই রোড শো স্মৃতি ইরানি কারণ মেরিলিন মনরোকে নিয়ে এলেও আর কিছু হবে না। দ্যাট উইল বি দ্য লাস্ট শো অফ বেঙ্গল। ভোটের আগে বিজেপি যখন প্রচার যজ্ঞে ঝাঁপিয়ে পড়েছে, তখন তৃণমূল আয়োজন করেছে মহাযজ্ঞের। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া তৃণমূলের কার্যালয়ে যজ্ঞে বসেন যুব তৃণমূলের সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে পাশে নিয়ে যজ্ঞ করেন পুরীর জগন্নাথ মন্দিরের সেবায়েত জগন্নাথ দৈতাপতি। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, সুদীপ চক্রবর্তী ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলায় মোট জেলা 23টি। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী নজিরবিহীনভাবে তার মধ্যে 10টি জেলাতেই ভোট হবে 2 দফায়। দক্ষিণ 24 পরগনায় সর্বাধিক 3 দফায় ভোট হবে। বাংলার নিজের ঘরের মেয়ে মমতা ব্যানার্জি, আমি একটা কথা আপনাদের বলি, বাংলাটাকে কিন্তু আমি খুব ভালো চিনি। আমি কিন্তু বাংলার বর্ডার টু বর্ডার চিনি, জেলা টু জেলা চিনি। কাজে আপনারা যা করবেন, আপনাদের সব চক্রান্ত আমরা ভেঙে দেবো। এবারের বিধানসভা ভোটে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূলের অন্যতম অস্ত্র বাঙালি বনাম বহিরাগত তত্ত্ব। ভোট ঘোষণার পর ফের সরাসরি নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে আক্রমণ করে এবং নিজেকে ঘরের মেয়ে বলে সেই কৌশল স্পষ্ট বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তাকে সামনে রেখে বাংলা নিজের মেয়েকেই চায় স্লোগান তৈরি করেছে তৃণমূল। এদিন তার মুখেও শোনা যায় কার্যত সেই সুর। তারা যদি সবাই মিলে মনে করে বাংলাকে আমরা ধ্বংস করব, বাংলাকে আমরা নিগৃহীত করব, বাংলাকে আমরা শোষণ করব, বাংলাকে আমরা বঞ্চনা করব, তাহলে জেনে রাখে দিন, আপনার যত নেতা আছে নিয়ে আসুন। আমাদের বাংলায় একটা কথা আছে, নেতা আর নেতা। আমরা হচ্ছে ঘর পোছার নেতা, অর্থাৎ আমরা পাবলিকের মাটির ঘরের লোক। মা বোনেরা আমার, এর জন্য জবাব দিতে হবে, তৈরি থাকুন। একটাই মাত্র চিফ মিনিস্টার মহিলা, সেটা আমি আছি। এত ভয় আমাকে যে পুরো কেন্দ্রীয় সরকারটা সব অর্গানাইজেশনকে নিয়ে এই প্ল্যানিং তৈরি করেছে। তৃণমূল নেত্রীর আক্রমণের পাল্টা জবাব দিয়েছে বিজেপি। আমরা আজকে যে অবস্থা দেখলাম তাতে আশা করছি এ রাজ্যের মানুষ সহ সমস্ত রাজনৈতিক দল এই নির্বাচনে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করবেন এবং গণতান্ত্রিক পরিসরেই প্রত্যেক মানুষ নিজের মতাধিকার প্রয়োগ করে নতুন সরকার গঠন করবেন। শুক্রবার বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিনই তৃণমূলের কোর কমিটির বৈঠক ডাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। 12 জনের ইলেকশন কমিটি বা নির্বাচনী কমিটি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষে আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এই কমিটি গঠিত হয়েছে। অন্যদিকে বসে নেই বিজেপিও। পরপর অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের ক্যালেন্ডার সাজাতে ব্যস্ত গেরুয়া ব্রিগেড। তৃণমূলের কৌশলে কোনো গুরুত্ব দিচ্ছে না তারা। বিজেপি তো প্রস্তুত, নির্বাচন কালকে হলেও বিজেপি প্রস্তুত। ব্রিগেডে খালি আমরা একটা ঝলক দেখিয়ে দেব। যারা বলছিলেন বুথ কমিটিতে বিজেপি নেই, লোকসভা নির্বাচনের আগে বলেছিলেন, ফলাফলে প্রকাশ পেয়েছে। যারা বলছেন বুথে বিজেপি নেই, এখনো সমস্ত বুথে ক্যান্ডিডেট নেই, এবার বলবো তো বুথে তখন দিতে পারেনি, এবার তো আরো বেড়ে গেল 32%। বুথে বিজেপি আছে কি না আছে সেটা তো এই যাত্রায় প্রমাণ পেয়েছে। আতঙ্কিত দল। আর আজকে সামনে 7 তারিখে ব্রিগেড, সেখানেও দেখা যাবে বাংলার মানুষ বাংলা শাসন করবে। উই আর দ্য স্ট্রিট ফাইটার্স, বাট উই আর দ্য উইনার্স। উই ক্যান শো ইউ দ্য রেজাল্ট। নির্ঘণ্ট ঘোষণার মধ্য দিয়ে ভোটের দামামা বেজে গেছে, আর বাকি ঠিক 1 মাস। 2রা মে অর্থাৎ রবিবার, সেদিনই নির্ধারিত হবে বাংলার রাশ কার হাতে যাবে। আগামী 5 বছর নীলবাড়ির দখল কার হাতে থাকবে। আশাবুল হোসেন, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আর এবার আসবো আমাদের রাজনৈতিক ব্যঙ্গচিত্রে। মতুয়া ভোট ব্যাংক নিয়ে টানাপোড়েন রীতিমতো তুঙ্গে উঠেছে তৃণমূল আর বিজেপির মধ্যে। খানিকক্ষণ আগে স্টুডিওতেও আপনারা দেখলেন।
সম্প্রতি দিল্লিতে বিস্ফোরণের জেরে কর্মসূচি বাতিল হওয়ার পর ফের কয়েকদিন আগে ঠাকুরনগরে এসে মতুয়াদের নাগরিকত্বের আশ্বাস দিয়ে গেছেন অমিত শাহ। পাল্টা তৃণমূল বলছে, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন মতুয়ারা প্রথম থেকেই বৈধ নাগরিক, তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বিজেপি। এই দড়ি টানাটানির খেলায় দড়ির যেদিকে খুশি আপনি থাকতে পারেন, তবে অ্যানিমেশন দেখে রেগে গিয়ে আবার কিস দেবেন না প্লিজ। দেখুন, কিস দেবেন না প্লিজ। হ্যালো, আসতে পারছেন না। দে কিস দেবেন না প্লিজ।